সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেশ কিছু আসনে জামাতের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন যাতে তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া যায়। যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেই সব অভিযোগের নথি আদালতে দাখিল করে জামাতের প্রার্থীরা এই চেষ্টা চালিয়েছেন। কোথাও কোথাও জামাতের প্রার্থীরা সফলও হয়েছেন, যেমনটা কুমিল্লা 10 হাসনাত আবদুল্লাহ সফল হয়েছেন কুমিল্লা 4 আসনে। তবে 3টি আসনে বিএনপির প্রার্থী শেষ পর্যন্ত আটকে যাবে এরকমটা মনে হলেও আদালতের নির্দেশ মতে তারা নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আদালতের নির্দেশের মধ্য দিয়ে এই 3জন বিএনপির প্রার্থী এখন নির্বাচনের মাঠে ফিরে এসেছেন এবং তারা নির্বাচনের করতে পারছেন। এটাই আদালতের চূড়ান্ত রায়। তবে আদালত একটা ক্লজ দিয়ে রেখেছে, ওই যে আপিলগুলো করা হয়েছে সেই আপিলগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই 3টি আসনের ফলাফল ঘোষণা করা হবে না। আমি দেখব সেই আসনগুলো কোন কোনটি এবং সেই আসনগুলোতে আসলে কারা আপিল করেছে এবং আদালত কি কি ক্লজ দিয়ে রেখেছে এবং ফলাফল আসলে ওই 3 আসনের কখন ঘোষণা করা হবে। প্রথমেই চট্টগ্রাম 4 আসন। চট্টগ্রাম 4 আসনটি সীতাকুণ্ড নিয়ে গঠিত। আমরা জানি প্রথমে 3 নভেম্বর বিএনপি 237 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে বিএনপি একজন চট্টগ্রামের একজন নেতাকে প্রার্থী করে, কাজী সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু আমরা দেখলাম এরপরে আসলাম চৌধুরীর নেতারা, অনুসারীরা সেখানে বিক্ষোভ করেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন, একেবারে বিক্ষোভ তুঙ্গে উঠে যায় এবং আমরা দেখলাম তার অনুসারীরা, আসলাম চৌধুরী এবং তার অনুসারীরা কেন্দ্রকে বোঝাতে সক্ষম হয়েছে সেখানে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের চেয়ে আসলাম চৌধুরীর জনপ্রিয় নেতা, এবং বিএনপি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে ওই সালাউদ্দিনকে মনোনয়ন দিয়ে। পরবর্তীতে আমরা দেখলাম তারা সেই মনোনয়ন পাল্টে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়ে দেয়, কিন্তু আসলাম চৌধুরী রক্ষা পাইলেন না। তার বিরুদ্ধে যে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, প্রথমে শোনা গেছে 1700 কোটি টাকা, এখন শোনা যাচ্ছে 2100 কোটি টাকা। তো আমরা দেখলাম নির্বাচন কমিশন এক ধরনের দয়া দেখিয়ে তাকে বললেন দয়া করে টাকাগুলা দিয়ে দিয়েন, এই বইলা তার মনোনয়ন বৈধ ঘোষণা করে দেয়। কিন্তু মানে থেমে যাননি জামাত প্রার্থী। সেই আসনে জামাতের প্রার্থী যিনি রয়েছেন আনোয়ার সিদ্দিকী, তিনি হাইকোর্টে গেলেন এবং আপিল করলেন। তিনি বলার চেষ্টা করলেন তার আইনজীবীর মধ্য দিয়ে এরকম একজন ঋণ খেলাপি, যার বিরুদ্ধে 2000 কোটি টাকার মতো ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, তিনি যেন নির্বাচন করতে না পারেন, সেটার জন্য তিনি আদালতের দ্বারস্থ হইলেন। বেশ কয়েকদিনের একটা আইনি লড়াইয়ে অবশেষে এই আসলাম চৌধুরী তার নির্বাচনের প্রার্থিতা আদালতের নির্দেশে ফিরে পেলেন। তবে আদালত একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে এই আপিলের পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আদালত একটা নির্দেশ দিয়েছে শুধুমাত্র নির্বাচন করার জন্য, কিন্তু আপিলটি নিষ্পত্তি হয়নি। আদালত আরও হয়তো অবজারভেশন দেবেন কিংবা আরও তদন্ত করার জন্য বলবেন। শেষ পর্যন্ত হয়তো আরও তারা তথ্য চাইবে বা আরও শুনানি করতে পারে। শেষ পর্যন্ত তারা এই আপিলটি তাদের রায় অনুযায়ী তারা নিষ্পত্তি করবে, অর্থাৎ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবে। এর আগে এই আসনের ফলাফল ঘোষণা করা যাবে না, এরকম কথা আদালত বলে দিয়েছে। অর্থাৎ আসলাম চৌধুরী যদি এমপি নির্বাচিত হন, তিনি কিন্তু ওই আদালতের নির্দেশ ছাড়া ওই আসনে সরকার তাকে এমপি ঘোষণা করতে পারবে না। আমরা যদিও বেসরকারি ফলাফলের মধ্য দিয়ে ওইখানকার রেজাল্ট জানতে পারবো আসলে কে এগিয়ে রয়েছেন বা কে পাশ করছেন, কিন্তু আদালত এই আপিলটি নিষ্পত্তি করা ছাড়া তাকে এমপি ঘোষণা করা যাবে না। যদি আপিলের নিষ্পত্তিতে যদি আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ হওয়ার মতো যথেষ্ট কারণ আদালত দেখতে পারে, বিচারপতিরা দেখতে পারে, সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেবে সেটার বিষয়ে সম্ভবত যারা প্র্যাকটিস করেন আইনজীবীরা বা বিচার সংশ্লিষ্টরাই ভালো বলতে পারেন। এই বিষয়ে আমার খুব একটা বেশি আইডিয়া নেই। তবে আপাতত তিনি নির্বাচন করতে পারছেন। তবে এই আসনে আসলাম চৌধুরী যদি নির্বাচন নাও করতে পারতেন, সেখানে বিএনপি প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিয়েছে বা আরও কয়েকজন বিএনপির নেতা, প্রতিটা চট্টগ্রামের প্রায় সব আসনেই বিএনপির 2-1 নেতা মনোনয়ন ফর্ম নিয়ে রেখেছেন, সেখান থেকে একজনকে চুজ করতে পারতেন। এখন আসলাম চৌধুরীর বিরুদ্ধে আমি যে রিপোর্টটি পড়ছি সেখানে অভিযোগ একটা লেখা আছে, 23 ব্যাংকে আসলাম চৌধুরীর 2100 কোটি টাকার ঋণ ছিল বলে অভিযোগ রয়েছে। আমি মনে করি যে এরকম ঋণ খেলাপি একজন ব্যক্তিকে নির্বাচনের বৈধতা দেওয়া মারি একজন অপরাধী বা রাষ্ট্রের টাকা নিজের কাছে রেখে সেটা পরিশোধ না করার যে মানসিকতা, সেটাকে এক ধরনের বৈধতা দেওয়ার মতোই মনে হয় আর কি। এরকম প্রার্থীদেরকে আসলে বিএনপির মতো দলও এদেরকে নমিনেশন দেওয়া উচিত না, যত বড় নেতাই হোক, এবং নির্বাচন কমিশন এবং আদালতেরও এইসব বিষয় অ্যাপ্রুভ করা উচিত না। যদিও আদালত একটা অবশ্যই জাজমেন্ট পেয়ে বা হয়তো আইনের ভেতর দিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেটা পেয়ে হয়তো, কিংবা আসলাম চৌধুরী হয়তো তার ঋণটা পূর্ণ তফসিল করতে পেরেছেন বা ওই প্রতিষ্ঠানগুলোতে বুঝাইতে পেরেছেন, যার কারণে আদালত খুশি হয়ে হয়তো বা আদালত সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে প্রার্থী হতে দেওয়া যায়। 2 নম্বর যে প্রার্থী সেটা হলো শেরপুর 2 আসন ফাহিম চৌধুরী, কিন্তু তার ঋণ খেলাপি না, তার দ্বৈত নাগরিক, সম্ভবত অস্ট্রেলিয়ান নাগরিক তিনি ছিলেন।
কিন্তু তিনি হচ্ছে ওই নির্বাচন কমিশনকে ওই রকম কোনো কাগজপত্র দেখাইতে পারেন নাই যে তিনি মনোনয়নপত্র যে ওইখানকার নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদি আমরা দেখেছি 25 জনের বেশি দ্বৈত নাগরিকের যারা আবেদন করে এসেছেন ওইসব দেশে নাগরিকত্ব ত্যাগের, তাদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য প্রার্থিতা দিয়েছে। কিন্তু এই ফাহিম চৌধুরী ওই রকম কাগজপত্র নাকি দেখাইতে পারেনি, যার কারণে আমরা দেখলাম তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত আদালতে গেলেও আমরা দেখলাম এখন আদালতের রায়ে এখন তার প্রার্থিতা তাকে নির্বাচন করতে দিয়েছে আদালত। তবে ওই একই ক্লজ, একই ঘটনা এখানেও যে হচ্ছে যে তিনি নির্বাচন করতে বাধা না থাকলেও আপিল নিষ্পত্তি হওয়া না পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে। এখানে এই আপিলের শুনানি জামাতের যিনি আবেদন করেছেন আদালতে, তিনি তার আইনজীবী এবং এই ফাহিম চৌধুরীর আইনজীবী উভয় পক্ষই শুনানি করে। তবে এটা বিএনপির প্রার্থীর জন্য একটা আইনি লড়াইয়ে একটা জয় বলেই আমি দেখছি আর কি। তবে বিএনপির এই প্রার্থী যদি ওই শেরপুর 2 আসনে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে যদি নির্বাচন করতে না পারতেন, বিএনপি এখানে বড় সড় বিপদে পড়তো, একেবারে কুমিল্লা 4 আসনের মতো। কুমিল্লা তো তাও খুঁজে মুজে হচ্ছে আপনার ওই নাগরিক গণ অধিকার পরিষদের একজনকে, জসিমউদ্দিনকে বিএনপি পেয়েছে, যাকে অন্তত খড়কুটার মতো ধরে হয়তো বিএনপির নেতারা কেন্দ্রে যাইতে পারবেন, যাকে ভোট দিয়ে হয়তো হাসনাত আবদুল্লাহকে হারিয়ে দেওয়ার একটা চেষ্টা চালাবেন। কিন্তু শেরপুর 2 আসনে বিএনপির সেই অপশানটাও ছিল না। একেবারে ফাহিম চৌধুরী এত ভালো নেতা বা হচ্ছে সেখানে তিনি ছাড়া আর কেউই হচ্ছে সেখানে মনোনয়ন নেননি, এরকমই শোনা যাচ্ছিল আর কি। তো তিনি ফিরে এসেছেন, নির্বাচন করতে পারছেন। ওই একই ঘটনা যে হচ্ছে ফলাফল ঘোষণা আসলে কবে করা হয়, আপিল কবে নিষ্পত্তি হয়, সেটা আদালতের উপরে নির্ভর করছে। আরেকজন প্রার্থী আমরা আগেই জেনেছিলাম তিনি আসলে নির্বাচনে ফিরবেন, কেননা তার যে ঋণ খেলাপি যে তিনি হয়েছেন, সেই ঋণ খেলাপির তালিকা থেকে তিনি তার নামটি সরাতে পেরেছেন। যেই প্রিমিয়ার লিজিং কোম্পানি, সেই কোম্পানিতে তার ঋণ ছিল, সেই কোম্পানি থেকে তিনি ঋণ খেলাপি ছিলেন এবং সেই কোম্পানিকে তিনি দরখাস্ত করে তার ঋণ খেলাপি থেকে তিনি তার নাম বের করে নিচ্ছেন। মজার বিষয় হলো এখানেও সারোয়ার আলমগীরের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন বা তার প্রার্থিতা যেন অবৈধ ঘোষণা করা হয় সেটা করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী। তবে এখানে আইনি লড়াইয়ে সারোয়ার আলমগীর খুব ভালো খেলেছেন। ঋণ পূর্ণ তফসিল করা বা হচ্ছে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া, এমনকি এই সারোয়ার আলমগীর হচ্ছে যা করা দরকার সবই করেছেন। তিনি চট্টগ্রাম 2 আসনে নির্বাচন করছেন এবং খুব ইন্টারেস্টিংলি এখানেও বিএনপির এই সারোয়ার আলমগীর ছাড়া আর কোনো নেতা ছিলেন না যিনি মনোনয়ন ফর্ম কিনেছেন। সারোয়ার আলমগীর যদি বাদ পড়তেন, বিএনপি আসলে এখানে প্রার্থী দেওয়ার মতো কাউকেই পেতেন না, শরিকের কেউ ছিল না, একেবারে বিএনপি খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যাইতো। এখানেও মানে বেশ কয়েকটি আসন তাদেরকে খালি রেখেই নির্বাচনে ভোটের দিনে যাইতে হইতো আর কি। এমনকি চট্টগ্রাম 2 আসনেও অর্থাৎ ফটিকছড়ির ওই আসনেও আদালত একই রায় দিয়ে রেখেছে যে আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আসনে ফলাফল ঘোষণা করা যাবে না। অর্থাৎ আদালত যদি আপিলটি নিষ্পত্তি করে তখনই এখানকার ফলাফল ঘোষণা সরকারিভাবে করা যাবে এবং হচ্ছে গ্যাজেট প্রকাশ করতে পারবে, তার আগে কখনোই মানে ফলাফল প্রকাশ করা যাবে না। এখন প্রশ্ন হলো আপিলে যদি আদালত ভিন্ন রায় দেয় যে তাদের প্রার্থিতা অবৈধ, সেক্ষেত্রে আসলে কি ঘটবে সেটা আমি আগেও বলেছি। আইন সংশ্লিষ্টরা বা এই আইন অনুযায়ী আসলে কি করা যাবে, নির্বাচন স্থগিত করা হবে কিনা, আবার নতুন করে ইলেকশন হবে কিনা, নাকি হচ্ছে এক্সিস্টিং প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এগিয়ে যারা রয়েছেন তাদেরকে জয়ী ঘোষণা করা হবে কিনা, সেটা আইন ঘাটলে বা আইন কানুন দেখলেই আসলে বোঝা যাবে বা আইন সংশ্লিষ্ট কেউই ভালো বলতে পারেন। তবে বিএনপির জন্য খুশির খবর হইল এই 3 জন ফিরেছেন এবং নির্বাচন করতে পারছেন এবং এই 3টি আসন বিএনপির ফাঁকা থাকছে না। যদিও বিএনপির কুমিল্লা 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া জামাতের প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার মনোনয়ন একেবারেই বাতিল হয়ে যায়, চূড়ান্ত পর্যায়েও তিনি ফিরে আসতে পারেননি, ওইখানে জামাত সফলতা পেয়েছে। এমনকি হাসনাত আবদুল্লাহর আসনে কুমিল্লা 4 আসনে তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি, তার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ আপিল করে জয়লাভ করেছেন এবং মঞ্জুরুল হাসান মুন্সির পরাজয় হয়েছে, অর্থাৎ 2টি আসনে বিএনপির প্রার্থী ফিরতে পারেননি। যদিও কুমিল্লা 10 আসনে বিএনপির একজন ব্যাকআপ প্রার্থী ছিলেন এবং তিনি বিএনপির হয়ে নির্বাচন করছেন, অর্থাৎ ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কিন্তু যদি কপাল খারাপ হইতো, আইনি লড়াইয়ে যদি না জিততো এই 3টি আসন, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 2 এবং শেরপুর 2, এই 3টি আসনেও হচ্ছে বিএনপির
ফাঁকা রেখেই বিএনপিকে নির্বাচন করতে হইতো আর কি। কিন্তু এই তিনজন প্রার্থী খুবই ভালো খেলেছেন, আইনি লড়াইয়ে আসলে তারা জয়ী হয়ে এসেছেন। 2100 কোটি টাকার মতো ঋণ খেলাপি থাকা সত্ত্বেও আসলাম চৌধুরীর মতো একজন নির্বাচন করতে পারছেন, দ্বৈত নাগরিকত্ব এখনও থাকা সত্ত্বেও, হলফনামায় গোপন করা সত্ত্বেও ফাহিম চৌধুরী নির্বাচন করতে পারছেন, এবং সারোয়ার আলমগীর তার ঋণকে পূর্ণ তফসিল করতে পেরেছেন এবং তিনি খুব ভালো গেম খেলেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।